চলুন আজকে সকালের আলোতে হারিয়ে যাই সবুজ চা বাগানের পাতার মাঝে, যেখানে আকাশ মিশে যায় সবুজ ঢেউয়ের সঙ্গে। তারপরে সেই স্বপ্নের হ্যাবিটন গ্রামে গিয়ে ছুঁয়ে আসবো কল্পনার দরজাগুলো, যেখানে ছোট্ট বাড়ি, ফুল আর অদ্ভুত প্রশান্তি। আমরা হাঁটবো ব্রিনচ্যাংয়ের বাজারে, যেখানে হাসির ঝলক আর রঙিন ফসলের গন্ধ মিশে যায় প্রতিটি করিডোরে। এই সব দৃশ্য যেন এক একটা কবিতা, চোখ এবং মন দুটোকেই ছুঁয়ে যায় অনেক গভীর থেকে। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আমরা সকাল সকাল হোটেল থেকে বের হয়ে আমাদের হোটেলের ঠিক পেছনের পথটা ধরে আমরা চলে আসি বো টি গার্ডেন। এখানে এসে গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করে আমরা যাচ্ছি সেই উপরে ভিউ পয়েন্টের দিকে, যেখানে একটা ক্যাফে রয়েছে। আমরা এই পথটা ধরে কিছুটা এগিয়ে তারপরে কিছু সিঁড়ি রয়েছে, সেগুলো টপকে যাচ্ছি উপরে ক্যাফেতে। সেখানে গিয়ে সুন্দর একটা ভিউ আছে, সেটাই আপনাদের দেখাতে চলেছি। পার্কিং থেকে হেঁটে ভিউ পয়েন্ট যাওয়া পর্যন্ত আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এই পুরো পথটাই অসাধারণ সৌন্দর্যে ভরপুর। আপনারা যখন হেঁটে যাবেন এই জায়গাগুলো আপনাকে মুগ্ধ করবে। ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গিয়েছি। এই জায়গাটা আসলে বেশ সুন্দর। আপনারা যে সামনে থেকে ভিউটা রয়েছে এটা আপনাদের ভালো লাগবে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। বো টি গার্ডেন মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত চা বাগানগুলোর মধ্যে একটি। এটি 1929 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখনও স্বয়ংক্রিয়ভাবে চা উৎপাদন করে যাচ্ছে। সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত এই বাগানটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আবহাওয়া এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে। দর্শনার্থীরা এখানে এসে চা তৈরির প্রক্রিয়া দেখতে পারেন এবং ভিউ পয়েন্ট ক্যাফেতে বসে চায়ের স্বাদ নিতে পারেন। এটি শুধু একটি চা বাগানই নয়, বরং একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। বো টি গার্ডেনে গেলে চারপাশে সবুজ ঢেউ খেলানো চা গাছের সারি মনকে একবারে শান্ত করে দেয়। ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এখানের চা পান করার একটা আলাদা আনন্দ আছে। বাগানের উপরে থাকা ক্যাফে থেকে নিচের উপত্যকার দৃশ্য সত্যি নজর কাড়া। এখানের বিভিন্ন স্বাদের চা পাওয়া যায়, যেগুলো কিনে আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। এছাড়া চাইলে পাশের চা ফ্যাক্টরি থেকে ঘুরে জানতে পারেন কিভাবে কাঁচা পাতা থেকে কাপের চা তৈরি হয়।
বউ টি গার্ডেন ঘোরা শেষ করে আমরা বেরিয়ে পড়ছি। আমরা যাব এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হবিটন ভিলেজে। এখান থেকে যেতে প্রায় সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। পৌনে 2 ঘন্টার যাত্রা শেষে আমরা চলে আসি হবিটন ভিলেজে। এখানে এসেই আমরা যাচ্ছি শুরুতে টিকিট কাটার জন্য। এখানে টিকিট মূল্য জনপ্রতি 40 রিঙ্গিত করে। আমাদের 4 জনের লেগেছে 160 রিঙ্গিত, যা বাংলা টাকায় 4700 টাকার মতো। এখানে টিকিটটা হলো প্রিন্টেড কিউআর কোড। এটা স্ক্যান করলেই গেটটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। হবিটনটা আসলে অনেক সুন্দর জায়গা, আপনাদের ভালো লাগবে। এখনো যদি আমরা পুরোটা ঘুরে নিই, যতটুকু ঘুরলাম ভালো লাগছে দেখে। এই পাশটা সুন্দর, দেখুন। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, আমরা ঠিক মেন রোড থেকে ওই রাস্তাটা ধরে নিচে নেমে এখানে পৌঁছেছি। আপনারা যখন কিছুটা উপরে উঠে আসবেন, তখন এমন একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পারবেন। ঝর্ণাটা কৃত্রিম হলেও দেখতে বেশ ভালোই লাগছে এই পরিবেশের সাথে। একটু সামনে আগালেই কিছুটা এইরকম ছবি তোলার জায়গা দেখতে পারবেন। এখানে আপনারা চাইলে বসে ছবি তুলতে পারবেন। এখানে এলে একটা কর্নারে আপনারা আইসক্রিম শপ দেখতে পারবেন, যেখানে ওদের নিজস্ব তৈরি করা আইসক্রিম ওরা বিক্রয় করে থাকে। বিভিন্ন ফ্লেভার আইসক্রিম এখানে পেয়ে যাবেন 10 রিঙ্গিতের বিনিময়ে। এই আইসক্রিম শপে যিনি আছেন উনি হলো একজন বাংলাদেশি ভাই। আপনারা যখন মালয়েশিয়া বা সিঙ্গাপুর আসবেন, তখন প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইদের দেখতে পারবেন।
এই পাশটা ধরে নামার সময় এখানে একটা অদ্ভুত ফল দেখতে পেলাম। এই ফলটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নামতে নামতে কোথায় চলে আসছি নিজেও বুঝতেছি না। এই সিঁড়ি বেয়ে নামতে নামতে কোথায় যেন একটা চলে আসলাম, ঝর্ণার শব্দ শুনতে শুনতে, বাট এখানে এসে কিছুই দেখতেছি না। এখন আসলে উপরে উঠে যেতে হবে, চারপাশটা নির্জন, কেউ নেই, রিস্কি মনে হচ্ছে, আবার ভয়ও লাগছে, কারণ অচেনা পরিবেশ তো একটু ভয় লাগাই স্বাভাবিক। এখানে একবার নিরিবিলি, কাউকে দেখছি না। চলুন আপনাদের এই ঘরের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি, ভেতরটা দেখতে কেমন আপনারা দেখতে পারবেন। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে অনেক বাতাস রয়েছে, তাই আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। সাদমান আমাদের ছবি তুলে দিচ্ছিল ওর গিম্বলটা এখানে রেখে। আমাদের ছবি তোলা শেষ করে আমরা তাকিয়ে দেখি গিম্বলটা নেই, এখান থেকে কেউ নিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। ক্যামেরুন হাইল্যান্ডসের হবিটন ভিলেজ একটি নতুন এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা বিখ্যাত দ্য হবিট সিনেমার অনুপ্রেরণায় তৈরি। ছোট ছোট পাহাড়ের গায়ে রঙিন গোল দরজার ঘরগুলো দেখতে একদম সিনেমার মতোই লাগে। এই জায়গাটি মূলত ছবি তোলার জন্য অসাধারণ, বিশেষ করে প্রকৃতিপ্রেমী ও ফ্যান্টাসি সিনেমার ভক্তদের জন্য। সবুজে ঘেরা পরিবেশ আর শান্ত আবহাওয়া একে করে আরও আকর্ষণীয়। এখানে গেলে মনে হয় যেন সিনেমা জগতে ঢুকে পড়েছি। পরিবার আর বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য দারুণ একটা জায়গা। হবিটন ভিলেজের ধারণাটি এসেছে নিউজিল্যান্ডের হবিটন সেট থেকে, যেটি দ্য লর্ড অফ রিংস দ্য হবিট সিনেমার জন্য নির্মিত হয়েছিল। ক্যামেরুন হাইল্যান্ডসের হবিটন ভিলেজ সেই সেটের একটি অনুপ্রেরণামূলক সংস্করণ। হবিটন ভিলেজ ঘোরা শেষ করে আমরা বেরিয়ে পড়ি ব্রিনচ্যাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে ব্রিনচ্যাং যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। সেখানে গিয়ে আমরা সেই লোকাল মার্কেটে যাব। চলুন না এই পুরোটা পথ আপনাদের সাথে নিয়ে উপভোগ করি।
পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি তানাহারাতাতে। এখানে এসে আমরা গাড়িটা পার্কিং করে এই এলাকাটা একটু হেঁটে ঘুরে দেখব। চলুন আপনাদেরও দেখাই। আমরা এখন তানাহারাতা থেকে যাব ব্রিনচাং মার্কেটের দিকে। সেখানে গিয়ে একটু এরিয়াটা ঘুরে দেখব। চলুন আপনাদেরও দেখাই। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। এখানে নানান রকম আপনারা ফল কিনতে পারবেন, বিভিন্ন রকম সবজি কিনতে পারবেন, গাছ কিনতে পারবেন, তারপরে বিভিন্ন ফুড ট্রাই করতে পারবেন এখানে লোকাল। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখানে স্ট্রবেরিগুলো ট্রাই করবেন। এখানে স্ট্রবেরিগুলো বেশ সুস্বাদু। এখান থেকে আমরা দুইটা গাছ কিনে নিই, বেজিল লিফ আর রোজমেরি। এখান থেকে আমরা বিভিন্ন প্রকার খাবার কিনে নিই। আমরা এগুলো পার্সেল নিয়ে নিয়েছি। আমরা অ্যাপার্টমেন্টে গিয়ে এগুলো ট্রাই করব। এই জায়গায় গাড়ি পার্কিংটা একটু কষ্টসাধ্য বলা যায়, তবে এখানে একজন বাংলাদেশি ভাই থাকায় আমাদের গাড়িটা পার্কিং করতে বেশ সুবিধাই হয়। উনি এখানে পার্কিংয়ের দায়িত্বে ছিলেন। আমরা এখান থেকে গাড়িটা ঘুরিয়ে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের দিকে, যেহেতু কালকে আমরা খুব সকালে বের হয়ে যাব কুয়ালালামপুরের উদ্দেশ্যে, তাই আমরা আজকে একটু আগেই চলে যাচ্ছি। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা গাড়িটা ভাড়া নিয়েছিলাম ইপো থেকে, তাই আমাদের গাড়িটা আবার ইপোতেই ব্যাক করতে হবে। তো আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছি আজকে হবিটন ভিলেজ থেকে, সেই রাস্তায় আজকে একটা পাহাড় ধস হয়েছে, তাই রাস্তা অলমোস্ট বন্ধ বলাই চলে। তো রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের অন্য একটা পথ দিয়ে ঘুরে যেতে হবে, যেই পথটা অনেক সরু বলা চলে, আঁকাবাঁকা এবং সরু। সেই রাস্তা দিয়ে আমাদের ব্যাক করতে হবে। রাস্তা প্রায় 60 কিলোমিটার মতো বেশি ড্রাইভ করতে হবে আমাদের। আমরা অ্যাপার্টমেন্টে ঢোকার আগে করিডোর থেকে এই ভিউটা দেখতে পেলাম। অসাধারণ একটা ভিউ, আপনাদের না দেখালেই নয়।
আমরা কিছুক্ষণ আগে আমাদের যে অ্যাপার্টমেন্ট সেখানে এসে পৌঁছেছি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। একটা পিনপতন নীরবতা থাকে, তারপরে পাখির কিছু কলকাকলি মাঝে মধ্যে পাওয়া যায়। ভালো লাগবে আপনাদের, আপনারা আসবেন, এটা রিকমেন্ডেড থাকলে। তবে এই অ্যাপার্টমেন্টের যে দায়িত্বে আছে উনি অনেক স্ট্রিক্ট। ওনার আপনাকে যখন বুকিং দেবেন 11 থেকে 11 বুকিং দেওয়ার পরে উনি আপনার থেকে 100 RM ডিপোজিট মানি হিসাবে রাখবে। আপনি যদি কোনো কিছু ডিস্ট্রয় করেন বা নোংরা করেন অথবা ওনাদের আসবাবপত্র এদিক সেদিক করেন, তাহলে উনি ডিপোজিট মানি থেকে কিছু হয়তো কেটে রাখতে পারে। সবাইকে জানাই শুভ সকাল। আমরা খুব ভোরবেলা বের হয়ে রওনা করি ইপোর উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা পাহাড়ি ভয়ঙ্কর 70 থেকে 80 কিলোমিটার পথ পার করে চলে এসেছি হাইওয়েতে। এই রাস্তাটা অনেক সরু এবং অনেক আঁকাবাঁকা বিধায় এই রাস্তায় আমাদের আসার কথা ছিল না, কিন্তু আমরা গতকালকে রাতে দেখতে পাই যে যেখানে পাহাড়টা ধস হয়েছিল সেখানে পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে আমাদের এই রাস্তায় আসতে বাধ্য হলাম। খুব সকালবেলা বের হওয়ার কারণে আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি আসার সময় 7-Eleven থেকে 2টা ক্যাফিন সহ এনার্জি ড্রিঙ্কস কিনে নিই। সেই 2টা খাবার পরেও আমার বেশ ঘুম পাচ্ছিল, তাই 2 জায়গায় থামিয়ে একটু হাঁটাচলা করে আবার রওনা করেছিলাম। আমরা পৌঁছে গেছি ইপো আমনজায়া বাস টার্মিনালে। এখানেই আমাদের গাড়ি ড্রপ করার কথা। এখানে ওনার লোক আছে, আমরা এখানে গাড়িটা ওনাকে বুঝিয়ে দিচ্ছি। ইপো থেকে কুয়ালালামপুর যাওয়ার বাস টিকিট আমরা 2 দিন আগে অনলাইনে কেটে রেখেছিলাম। আমাদের 4 জনের ভাড়া 30 রিঙ্গিত করে পড়ে 120 রিঙ্গিত, যা বাংলা টাকায় 3500 টাকার মতো। আর এখানে 200 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। অনেকটা পথ ড্রাইভ করার কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তাই এখন একটা ঘুম দিব। আর আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে কুয়ালালামপুর।